Welcome to Shopons YouTube channel, Shopons Online Smart Education. আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আছে। অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এই টিউটোরিয়ালটা দেখবেন বা এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। তো আমাদের আজকে ক্লাসটার মূল বিষয়বস্তু হচ্ছে স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আমরা অনেকেই ইংলিশে কথা বলতে পারি না এবং আমরা নিজে দুটো সেন্টেন্স বা দুটো বাক্য আমরা তৈরি করতে পারি না বা লিখতে পারি না। তো এই ক্লাসটা সুপার ক্লাস হতে যাচ্ছে, দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। তো আজকে আমরা পার্ট 1 শুরু করব, অর্থাৎ ক্লাস 1 দিয়ে শুরু করব। স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 1। তো বন্ধুরা চলো শুরু করি। আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি যে আসলে আমরা যদি ইংলিশের ওয়ার্ড মিনিং ভালো করে জানি বা প্রচুর পরিমাণে যদি ইংলিশের ওয়ার্ডস মিনিং আমাদের জানা থাকে এবং আমাদের যদি সেন্টেন্স গঠনের কিছু অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই আমরা ইংলিশ বলতে পারবো এবং লিখতে পারবো। তো আমি এখানে শুরুতেই সেন্টেন্স মেকিং অর্থাৎ বাক্য গঠনের নাম্বার 1 ক্লাসটা আমি শুরু করলাম। তো চলো শুরু করা যাক। যে আমাদের লক্ষ্য রাখতে হবে ক্রিয়ার শেষে যদি আমরা কোনো বাংলা ক্রিয়া শেষে ই, অ, এ, অন্তিস্ত আমরা পেয়ে যাই, তখন সেটাকে ইংলিশ করার সময় আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে আমাদের নিতে হবে ভার্ব, এবং মনে রাখবো ওই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস আমাদের যোগ করতে হবে। তাহলে শুরুতে আমাদের সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব, তারপরে কি যে ভার্বটা যদি ভার্বের শেষে এস, ইএস, আইএস যুক্ত করব যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে। তারপর আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন আমাদের পছন্দ অনুযায়ী আমরা নিতে পারবো। আর যদি বাংলা ক্রিয়ার শেষে ল, ম, ততাম পেয়ে যাই, তখন সাবজেক্টের পরে ভার্বের অবশ্যই আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব। তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন পরবর্তীতে চলে আসবে। আর যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি ব বা বিন পেয়ে যাই, তখন প্রথমে আমাদের নিতে হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী আমাদের শ্যাল এবং উইল, তারপরে কি নেব আমরা ভার্বের বেস ফর্ম বা মেইন ভার্ব নেব। তো এই জায়গায় বলে রাখি যে আই এবং উই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাধারণভাবে আমরা শ্যাল ব্যবহার করি, আর অন্য ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। তবে ব্যতিক্রম আছে, যখন বক্তার দৃঢ় সংকল্প, ইচ্ছা, প্রতিজ্ঞা বা জোর দেওয়া বোঝালে সব ক্ষেত্রে আমরা তখন উইল ব্যবহার করব। তো আবার একটু দেখে নেই, যদি বাংলা ক্রিয়া শেষে ই, অ, এ থাকে তখন সাবজেক্টের পরে আমরা মূল ভার্ব বা মেইন ভার্ব ব্যবহার করব। আর যদি ল, ম, ততাম পাই তখন ভার্বের কী করব আমরা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আর যদি ব বা বেন পাওয়া যায় তখন সাবজেক্টের পরে শ্যাল বা উইলের পরে আমরা নেব মূল ভার্ব। তো বন্ধুরা শুরু করি। যেমন 1 নম্বরে বলা হচ্ছে যে আমি শুরু করি, তাহলে করি কর প্লাস ই করি, ধরি ধর প্লাস ই ধরি, চলি চল প্লাস ই চলি। তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে যে আমি শুরু করি, তাহলে ইংলিশটা হবে আই স্টার্ট। যদি বলা হয় আমি শুরু করলাম বা করেছিলাম, শেষে এই যে ম পাওয়া যাচ্ছে, এখানে বলা আছে ল, ম, ততাম থাকলে সাবজেক্টের উপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে বা পাস্ট ফর্ম হয়। তাহলে আমি শুরু করলাম ইংলিশ হবে আই স্টার্টেড। আর আমি শুরু করব, শেষে এই যে ব পাওয়া যাচ্ছে, করি নেই করব ভবিষ্যতে ঘটবে, তখন হবে আই শ্যাল স্টার্ট। তাহলে আমি শুরু করে আই স্টার্ট, আমি শুরু করলাম বা করেছিলাম আই স্টার্টেড, আর আমি শুরু করব আই শ্যাল স্টার্ট। বন্ধুরা এবার যদি আমি শুরু করি এটাকে যদি নেগেটিভ করি, না বোধক বাক্যে রূপান্তর করি, তাহলে হবে আমি শুরু করি না, তাহলে ইংলিশটা হবে আই ডোন্ট স্টার্ট। এখন যদি এটাকে প্রশ্ন করা হয় যে আমি শুরু করি কি, তাহলে নিতে হবে আমাদের ডু আই স্টার্ট, আর আমি কি শুরু করি না তখন হবে ডোন্ট আই স্টার্ট। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বক্সের ভেতরে আমি ভার্বটাকে বন্ধ করে রেখেছি, তার মানে এখানে আমাদের ভার্বগুলো পরিবর্তন করে আমাদের অনেকগুলো বাক্য গঠন করতে হবে। যত বেশি বাক্য গঠন করব তত আমরা ইংলিশে দক্ষ হব এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের লাভবান হব আমরা। তাহলে আমি শুরু করি আই স্টার্ট, আমি শুরু করি না আই ডোন্ট স্টার্ট, আমি শুরু করি কি তাহলে ডু আই স্টার্ট, আমি কি শুরু করি না তাহলে হবে ডোন্ট আই স্টার্ট। বন্ধুরা মনে রাখবে প্রথমে বাংলা বলতে হবে, খুব দ্রুত বলতে হবে। ইংলিশ শিখতে গেলে প্রথমে বাংলা তারপরে ইংলিশ বলতে হবে। এবার যদি আমরা ল, ম, ততাম পাই, যেমন আমি শুরু করলাম বা করেছিলাম আই স্টার্টেড, যদি এটাকে নেগেটিভ করি অর্থাৎ নাবোধক বাক্যে রূপান্তর করি, তাহলে আমি শুরু করিনি, তাহলে হবে আই ডিডন্ট স্টার্ট। অর্থাৎ ডিড নটের পর মূল ভার্ব বসাতে হবে। ডিড নট একসঙ্গে বললে উচ্চারণ হয় ডিডেন্ট, আই ডিডেন্ট স্টার্ট। আর আমি কি শুরু করেছিলাম এটা প্রশ্ন বোঝাচ্ছে, তাহলে হবে ডিড আই স্টার্ট। আর আমি কি শুরু করিনি তখন হবে ডিডেন্ট আই স্টার্ট। এভাবে যদি আমরা পরবর্তী যাই যে ব বা বেন থাকে, যেমন আমি শুরু করব আই শ্যাল স্টার্ট, এটাকে যদি নেগেটিভ করি নাবোধক বাক্যে রূপান্তর করি, তাহলে হবে আমি শুরু করব না আই শ্যাল নট স্টার্ট, অথবা আমরা শ্যালের সঙ্গে নট করে সংক্ষিপ্ত বলতে পারি আই শান্ট স্টার্ট। আর এটাকে যদি ইন্টিগ্রেটিভ করি পুরুষবোধক বাক্যে রূপান্তর করি, তাহলে হবে যে আমি শুরু করব কি শ্যাল আই স্টার্ট, আর আমি কি শুরু করব না তাহলে শান্ট আই স্টার্ট। তাহলে ডিয়ার লার্নার্স,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম প্রথমটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ বা হাবোধক, পরেরটা হচ্ছে কি 2 নম্বরটা হচ্ছে নাবোধক, আর 3য় নম্বরটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, আর সর্বশেষ যেটা আছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ, যেটা নাবোধক বা প্রশ্নবোধক নাবোধক যেটাই আমরা বলি না কেন, এবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে আমি শুরু করি আই স্টার্ট, আমি শুরু করলাম আই স্টার্টেড, আর আমি শুরু করবো আই শ্যাল স্টার্ট। আমি শুরু করি না আই ডোন্ট স্টার্ট, আমি শুরু করিনি আই ডিডেন্ট স্টার্ট, আমি শুরু করব না আই শ্যাল নট স্টার্ট অথবা আই শান্ট স্টার্ট। আমি শুরু করি কি, তাহলে হবে ডু আই স্টার্ট। আমি কি শুরু করেছিলাম, ডিড আই স্টার্ট। আমি শুরু করব কি, শ্যাল আই স্টার্ট। আমি কি শুরু করি না, ডোন্ট আই স্টার্ট। আমি কি শুরু করিনি, ডিডেন্ট আই স্টার্ট। আমি কি শুরু করব না, শান্ট আই স্টার্ট। তো বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে, যে সাবজেক্ট আই মিন্স আমি, উই মিন্স আমরা, ইউ মিন্স তুমি, তোমরা, আপনি, আপনারা অথবা তুই অর্থ দেয়, আর দের বাংলা অর্থ হচ্ছে তারা অথবা তাহারা। আবার এখানে হি সে অথবা তিনি বোঝায়, সি বলতে সে অথবা তিনি বোঝায়, ইট বলতে এটা বোঝায়, আর বিভা বলতে একটা মেইন নাম বোঝায়। তো একটু লক্ষ্য করি, এইগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমাদের যে কাজটি করতে হবে, সাবজেক্ট এবং ভার্বের পরিবর্তন করে আমাদের অনেকগুলো অসংখ্য আমাদের ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্স গঠন করতে হবে। সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে আমাদের বাক্য গঠন করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। আগে আমরা বাংলা বলবো, তারপরে আমরা ইংলিশ বলবো বা ইংলিশ তৈরি করব। তো আমরা একটু দেখি নেই যে সাবজেক্ট এবং ভার্ব করো পরিবর্তন, বাক্য তৈরি করো ঠিক তোমার মনের মতন। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব করো পরিবর্তন, বাক্য তৈরি করো ঠিক তোমার মনের মতন। যেমন আমরা একটু লক্ষ্য করি যে আমি শুরু করি, এখানে বলা হচ্ছে আই স্টার্ট। এখানে যদি বলা হয় যে উই স্টার্ট, তাহলে বাংলা অর্থ হবে আমরা শুরু করি। এখানে যদি বলা হয় যে উই স্টার্টেড, আমরা শুরু করলাম বা শুরু করেছিলাম, আর এখানে হবে কি উই শ্যাল স্টার্ট, মানে আমরা শুরু করব। তাহলে এখানে আইয়ের জায়গায় উই ব্যবহার করতে পারি, আবার এখানে ইউ নিতে পারি, এখানে হি নিতে পারি বা সি নিতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে যে ই অ এ অন্ত্যস্ত এর ক্ষেত্রে, অর্থাৎ এটাকে আমরা অনেকে বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে ই অ এ অন্ত্যস্তর ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মেইন ভার্ব বা মূল ভার্বের শেষে এস ইএস অথবা আইএস ব্যবহার করতে হবে, বা আইএস বসে ভার্বের শেষে বসে বা ব্যবহার করতে হয়। তো আমরা একটু দেখার চেষ্টা করি। এবং নাবোধক প্রশ্নবোধক ক্ষেত্রে ডাজ ব্যবহার হয়। যেমনটা দেখা যাচ্ছে যে সে শুরু করে, তাহলে ইংলিশটা হবে হি অথবা শি স্টার্টস। তাহলে হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে মূল ভার্ব আসছে স্টার্ট, স্টার্টের শেষে আমাদের যুক্ত করা হচ্ছে কি এস স্টার্টস। তাহলে সে শুরু করে হি স্টার্টস অথবা শি স্টার্টস। তো আমরা জানি ছেলে বা পুরুষ একজন বুঝলে হি, মেয়ে বা মহিলা একজন বুঝলে আমরা সি ব্যবহার করি। এটা যদি নেগেটিভ করি যে সে শুরু করে না, তাহলে হবে হি অথবা শি ডাজন্ট স্টার্ট। তাহলে হি ডাজন্ট স্টার্ট অথবা শি ডাজন্ট স্টার্ট। সে শুরু করে কি, তাহলে ইংলিশটা হবে ডাজ হি স্টার্ট অথবা ডাজ শি স্টার্ট। আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা যাবে না। প্রশ্নের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডাজ সামনে আনতে হবে। 4 নাম্বার, সে কি শুরু করে না, তাহলে ইংলিশটা হবে ডাজন্ট শি স্টার্ট। তো বন্ধুরা, এভাবে আমাদের শিখতে হবে। এবার আমরা দেখব শব্দ গঠন। বন্ধুরা, এবার আমরা শব্দ গঠন দেখব। তো শব্দ গঠনে যে বলা হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে ক্রিয়া শেষে তে বা র যদি আমরা পেয়ে যাই, তখন আমরা ইংলিশ করব টুর পর মূল ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব আমরা বসাতে পারি। যেমনটা দেখা যাচ্ছে যে পড়তে বা পড়ার, এই যে পড়তে তে এবং পড়ার শেষে বসনে র পাওয়া যাচ্ছে, তাহলে এর ইংলিশ হবে টু রেড। কথা বলতে বা বলার ইংলিশ হবে টু স্পিক। জানতে অথবা জানার ইংলিশ হবে টু নো। বুঝতে অথবা বোঝার ইংলিশ হবে টু আন্ডারস্ট্যান্ড। শিখতে অথবা শেখার ইংলিশ হবে টু লার্ন। কেননা শিখতে তয়কের তে পাচ্ছি, আর এখানে বসনের র পাওয়া যাচ্ছে। এবার আমরা বাক্যে প্রয়োগ করি যে পড়তে বা পড়ার ইংলিশ হচ্ছে টু রেড। যেমন বলছে যে আমি পড়তে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু রেড। কথা বলতে, তাহলে ইংলিশ হচ্ছে টু স্পিক। তাহলে সেন্টেন্সে আমরা প্রয়োগ দেখি যে আমি ইংলিশে কথা বলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। জানার ইংলিশ নো, কিন্তু যদি বলা হয় জানতে বা জানার, তখন হবে টু নো। এখন বাক্যে প্রয়োগ দেখি, সেন্টেন্সে প্রয়োগ দেখি যে আমি বিষয়টি জানতে চাই, আই ওয়ান্ট টু নো দ্য ম্যাটার। ম্যাটার মনে আছে বিষয়। বুঝতে বা বোঝার ইংলিশ হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড। আমরা যদি এটি বাক্যে প্রয়োগ করি যে সে বুঝতে চেষ্টা করে, তাহলে হি অথবা শি ট্রাই, শেষে ওয়াই উঠে গিয়ে আইএস ট্রাইস, কারণ হি অথবা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি অথবা শি ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে চেষ্টা করে। শিখতে অথবা শেখার এর ইংলিশ হচ্ছে টু লার্ন, যে তুমি শিখতে আসো, তাহলে ইংলিশটা হবে ইউ কাম টু লার্ন। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, এভাবে আমাদের অনেকগুলো আমরা শব্দ গঠন করব, অনেকগুলো ভার্ব। ফর এক্সাম্পল, যদি আমি 50টা ভার্ব নেই এবং 50টা ভার্বের সামনে যদি টু ব্যবহার করি, তাহলে আমার 50টা যে বাংলা
শব্দ গঠন হবে প্লাস 50টা ইংলিশ শব্দ গঠন হবে। ঠিক এরকম যে পড়তে তাহলে হবে টু রিড। যদি বলা হয় খেতে তখন আমরা কি বলবো যে টু ইট। জানতে তখন কি হবে টু নো। এগুলো শব্দ গঠন করে আবার আমাদের বাক্যে প্রয়োগ করতে হবে বা প্রয়োগ ঘটানো করতে হবে। এবার আমরা দ্বিতীয় নম্বর দেখব যে না ক্রিয়া শেষে কি থাকবে তে অথবা র যদি থাকে তখন বসাবো নট টু, তারপর বসাবো মূল ভার্ব। যেমন আমরা লক্ষ্য করতে পারছি যে না করতে তাহলে ইংলিশটা হবে নট টু ডু। না নষ্ট করতে ইংলিশটা হবে নট টু ওয়াস্ট। না পড়তে নট টু রিড। না বলতে নট টু টেল। না কাঁদতে নট টু উইপ। তো এইভাবে আমাদের অনেকগুলো ভার্বের সামনে নট টু দিয়ে আমরা প্র্যাকটিস করব, তবে না সামনে আনতে হবে। আমরা বাক্যে প্রয়োগ করি যে আমি কাজটি না করতে চাই, তাহলে আই ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক। তারা সময় নষ্ট না করতে চায়, দে ওয়ান্ট নট টু ওয়াস্ট টাইম। আমি বইটি না পড়তে চাই, তাহলে আই ওয়ান্ট নট টু রিড দ্য বুক। লক্ষ্য করি এখানে না পড়তে বোঝাতে নট টু রিড ব্যবহার করা হচ্ছে। আমি না বলতে চেষ্টা করি, তাহলে আই ট্রাই নট টু টেল। সে না কাঁদতে চায়, তাহলে হি অথবা শি ওয়ান্টস নট টু ওয়েপ। তাহলে এভাবে আমরা বাসায় অনেকগুলো প্র্যাকটিস করব, তাহলে আমরা নিজে নিজে ইংলিশ শিখতে পাবো। এবার আমরা পরবর্তী যাই আরেকটা ফর্মুলায় চলে যাই যে ক্রিয়ার শেষে যদি আ অথবা ইয়া অথবা যদি একার চিহ্ন পেয়ে যাই তখন সরাসরি ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। যেমন লক্ষ্য করি যে পুরিয়া বা পরে, তাহলে এখানে আ পাওয়া যাচ্ছে আর এখানে একার পাওয়া যাচ্ছে, পরে এখানে একার পেয়ে গেছি, সেজন্য ভার্বের সাথে আইএনজি করলে রিড মনে পড়া, তাহলে আমাদের অ্যান্সার হবে রিডিং। শুনিয়া অথবা শুনে তাহলে হবে লিসেনিং। লিখে অথবা লিখে ইংলিশ হবে রাইটিং। করিয়া অথবা করে ইংলিশ হবে ডুইং। আর অনুসরণ করিয়া বা করে ইংলিশ হবে কি ফলোয়িং। তা আমরা একটু বাক্যে প্রয়োগ করি বা বাক্যে দেখার চেষ্টা করি। যেমন পড়িয়ার ইংলিশ বা পরের ইংলিশ হচ্ছে কি রিডিং। তাহলে বই পড়িয়া অথবা বই পড়ে আমরা শিখি। তাহলে বই পড়িয়া শেষে আ অথবা এই যে পরে একার পাওয়া যাচ্ছে, সেজন্য রিডির সাথে আমরা কী করবো আইএনজি। তাহলে রিডিং বুকস, তাহলে বই পড়িয়া অথবা পড়ে আমরা শিখি, তাহলে উই লার্ন। গান শুনিয়া অথবা শুনে সে ঘুমালো, তাহলে লিসেনিং সং অথবা আমরা মিউজিক বলতে পারি, লিসেনিং মিউজিক অথবা সং বলতে পারি যে হি অথবা শি স্লিপড। পরীক্ষা ভালো লিখে বা লিখিয়া সে প্রথম স্থান অধিকার করলো, তাহলে রাইটিং ওয়েল ইন এক্সাম হি অথবা শি স্টুড ফার্স্ট। কাজটি করিয়া বা করে সে বাজারে গেল, অর্থাৎ কাজটি করে সে বাজারে গেল, অথবা বলতে পারি কাজটি করিয়া সে বাজারে গেল, তাহলে ডুইং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু মার্কেট। স্বপন্স অনুসরণ করিয়া তারা ইংলিশ শিখল, তাহলে ফলোয়িং স্বপন্স দে লার্নড ইংলিশ। তো বন্ধুরা এটাই ছিল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ফার্স্ট ক্লাস। তা আমরা কি করব, তাহলে প্রতিটা রুল বা এখানে শব্দ গঠনের যে নিয়মগুলো দেওয়া আছে কমপক্ষে হলেও আমরা 100টা করে ভার্ব এই ফর্মুলায় বাংলা প্লাস ইংলিশ তৈরি করব এবং চেষ্টা করব এর আগে যেটা দেখলাম সেই সেন্টেন্সগুলোর সঙ্গে এইগুলো শেষে জোড়া লেগে অর্থপূর্ণ আমরা যে বাক্য গঠন করব, তাহলে আমরা ইংলিশ শিখতে পাবো। আর এটাই হচ্ছে জেনুইন নিয়ম। এরপরে আমি যে দ্বিতীয় ক্লাস নিয়ে আসতেছি, স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দ্বিতীয় ক্লাস এরপরে আসতেছে। তো আমার অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে গ্রামারের ওপরে, ইংলিশ গ্রামারের ওপরে। তো তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আরেকটু কথা বলে নেই, আমাদের এই যে বাক্যগুলো আমরা একটু আগে যেটা শিখলাম যে আমি শুরু করি আই স্টার্ট, এখানে সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে। অনেকে যদি বলেন যে স্যার এটা খুব ছোট হয়ে যায়, তবে ছোট নয়, এটাই হচ্ছে বেস বা ভিত্তি আমরা বলতে পারি। কান টানলে যেমন মাথা চলে আসে, সেরকম সাবজেক্টের উপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন অটোমেটিক্যালি চলে আসবে। যদি বলা হয় যে আমি কাজটি শুরু করি, তাহলে আই স্টার্ট দ্য ওয়ার্ক। এখন যদি বলা হয় আমি প্রজেক্টটি বা প্রকল্পটি শুরু করি, তাহলে আই স্টার্ট দ্য প্রজেক্ট। তো এইভাবে আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে আমরা শিখব। তো অবজেক্ট দিয়ে আমাদের বাক্যগুলো বড় করতে হবে, আর ওয়ার্ড ফরমেশন যে ফর্মুলা দিলাম সেগুলো দিয়ে তোমরা বাক্য গঠন করবে। বন্ধুরা আমরা আমাদের যে ভার্বগুলো দিয়ে কাজ করতে হবে, আমরা ইংলিশ শিখবো, সেই ভার্বগুলোর একটু সম্ভাব্য আমি একটু নমুনা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। যে প্রেজেন্ট পাস্ট বা পাস্ট পার্টিসিপল যে কোনো ব্যাকরণ বইয়ে বাংলাদেশের বা যে কোনো ইংলিশ গ্রামার বইয়ে এই একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। অনেক বই বাংলা অর্থ সহকারে দেওয়া আছে, তোমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করবে। একটু তোমাদের দেখাচ্ছি, যেমন লুক মানে তাকানো অথবা দেখা, এটার ফার্স্ট ফর্ম হচ্ছে লুকড, পাস্ট ফর্ম হচ্ছে লুকড। এখন আমি যেভাবে তোমাদের শিখালাম যে প্রসেসে যে আমি শুরু করি, একটু আগে তোমরা শিখছো যে আই স্টার্ট, সেভাবে তোমরা বলবে যে আমি তাকাই, তাহলে তোমরা বলবে যে আই লুক। আর আমি তাকিয়েছিলাম বা তাকালাম, তাহলে তোমরা বলবে যে আই লুকড। আর আমি তাকাবো, তখন তোমরা বলবে যে আই শ্যাল লুক।
এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তারপরে ডিপিক্ট মানে হচ্ছে বর্ণনা করা, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে ডিপিক্টেড, পাস্ট ফর্ম হচ্ছে কি ডিপিক্টেড। তাহলে সে বর্ণনা করে, এর ইংলিশ হবে হি, তাহলে ডিপিক্টস এর যুক্ত করবো, কারণ হি, শি, ইট এগুলো থার্ড পারসন সিঙ্গল নাম্বার। তারপরে সে বর্ণনা করলো বা করেছিল, শেষে ল মততম আসছে, তাহলে আমরা বলবো হি ডিপিক্টেড। আর সে বর্ণনা করবে, তাহলে ব্যবহার করবো হি উইল ডিপিক্ট। তো এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেমন রিড মানে পড়া, পাস্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম হচ্ছে রেড। যেমন আমরা পড়ি উই রিড, আমরা পড়লাম তাহলে হবে উই রিড, আর আমরা পড়বো উই শ্যালের পর এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেমন আমি বলি, ইংলিশটা হবে আই টেল, আর আমি বলেছিলাম তাহলে ইংলিশটা হবে আই টোল্ড, আর আমি বলবো আই শ্যাল টেল। তো এইভাবে তোমরা বেস গঠন করার পর পরবর্তী তোমরা কি অবজেক্ট নিবা, তোমরা অবজেক্টেশন দিয়ে বাক্যগুলো বড় করার চেষ্টা করবে। যেমন ফর এক্সাম্পল, যেমন ডু মনে করা, আমি করি আই ডু, তারপরে অবজেক্ট ব্যবহার করো যে আমি কাজটি করি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। আমি একটি ক্লাস করি, তাহলে আই ডু এ ক্লাস। আমি একটা ক্লাস করেছিলাম, আই ডিড এ ক্লাস। আর আমি একটি ক্লাস করব, আই শ্যাল ডু এ ক্লাস। এভাবে পরবর্তী স্টেপে তোমরা অবজেক্ট এবং এক্সটেনশন বসে বাক্য বড় করবে। তো এইভাবে গো মনে যাওয়া, তাহলে গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট ফর্ম হচ্ছে গন। তো এইভাবে একটা সম্ভাব্য আমি তোমাদের লিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা এইভাবে বাসায় লিস্ট তৈরি করে প্র্যাকটিস করবে। অন্তপক্ষে প্রতিদিন 15 মিনিট করে তোমরা প্র্যাকটিস করো, এর সুফল অবশ্যই তোমরা পেয়ে যাবে। যে আগে বাংলা বলবে, মনে রাখবে আগে বাংলা, তারপরে তোমরা কি ইংলিশ বলবে। তবে ভোকাবুলারি বা এই ভার্বগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, কনজুগেশন অফ ভার্ব, এটা খুব গুরুত্বপূর্ণ। ইংলিশের আমি বলবো যে ফুসফুসি হচ্ছে ভার্ব। ইংলিশ শেখার মূল মন্ত্র হচ্ছে শব্দের অর্থ এবং ব্যাকরণ। তবে প্রথমে শব্দের অর্থ হিসাবে তোমাদের ভার্বগুলো জানা খুবই দরকার। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমি তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।